আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মায়া সভ্যতার প্রাচীন ঐতিহ্য ও স্প্যানিশ ঔপনিবেশিক শাসন ও বিংশ শতাব্দীর দীর্ঘ গৃহযুদ্ধ ও গণতান্ত্রিক উত্তরণের এক দীর্ঘ ও নাটকীয় অধ্যায় যে দেশের সঙ্গে জড়িয়ে রয়েছে সে দেশটির নামে হচ্ছে গুয়েতেমালা। গুয়েতেমালা এমন সব ঐতিহ্য এবং ইতিহাসের সঙ্গে সাক্ষী যা অন্য কোনো দেশের সঙ্গে সাহায্য নেই। ঐতিহাসিক মায়া সভ্যতা এবং ঐতিহ্যবাহী যে মায়া সভ্যতা রয়েছে আদিবাসী সভ্যতা, সেটির উৎপত্তি এখানেই। প্রায় আজ থেকে ৯,০০০ বছর আগে এই মায়া সভ্যতা গড়ে উঠেছিল এই গুয়েতেমালাতে, এবং সেই মায়া সভ্যতার সংমিশ্রণ আজও গুয়েতেমালার পরতে পরতে আমরা দেখতে পাই। আর তাই তো গুয়েতেমালা সংমিশ্রণে রয়েছে প্রাচীন সভ্যতা এবং নব্য যে আধুনিক সভ্যতা, তার সংমিশ্রণে গড়ে উঠেছে এই গুয়েতেমালা। গুয়েতেমালায় যেমন রয়েছে মায়া সভ্যতার এক সংমিশ্রণ, তেমনি রয়েছে আধুনিকতারও ছোঁয়া। সেই প্রাচীন সভ্যতা থেকে আজ পর্যন্ত ধাপে ধাপে গুয়েতেমালা এগিয়ে গিয়েছে, এবং সেখানে ঐতিহ্যবাহী যে ব্যানানা রিপাবলিক তাকে ঘিরেই গড়ে উঠেছে এক নতুন মতবাদের, এবং তাকে ঘিরেই গড়ে উঠেছে নতুন নতুন বইয়ের উৎস। তো আজকে আমরা জানবো যে ব্যানানা রিপাবলিক কী, তার আগেও আমরা জানবো মায়া সভ্যতা এবং সেখান থেকে তাদের উত্তরণ আস্তে আস্তে সংমিশ্রণ কীভাবে ঘটলো এই গুয়েতেমালা। ভিডিও শুরুতেই বলছি যে গুয়েতেমালার মূল উৎস হচ্ছে মায়া সভ্যতা। এই মায়া সভ্যতা গড়ে উঠেছিল যে গণিত শাস্ত্র, ঐতিহাসিক জ্যোতির্বিদ্যা এবং চমৎকার স্থাপত্যে মুনশিয়ানা দেখিয়েছিল এই মায়া সভ্যতার লোকজন, এবং প্রধান শহর ছিল তিকাল ও পেটান বেসিন। এবং নবম শতাব্দীর দিকে তিকাল সহ প্রধান যে শহরগুলো রয়েছে নানা কারণে পরিত্যক্ত হতে শুরু করে, অর্থাৎ ঐতিহ্যবাহী যে মায়া সভ্যতা সে আস্তে আস্তে লোপ পেতে শুরু করে। এর পরবর্তীতে স্প্যানিশ শাসন, যা 1524 থেকে 1821 সাল পর্যন্ত চলে। স্প্যানিশরা 1524 সালে স্প্যানিশ সেনাপতি পেড্রো ডে আলভারাডো এই অঞ্চল আক্রমণ করে এবং আদিবাসীদের পরাজিত করে ঔপনিবেশিক শাসন শুরু করেন, অর্থাৎ মায়া সভ্যতাকে পরাজিত করে তারা ওখানে নতুন সভ্যতা গড়ে তোলার চেষ্টা করে এবং তাদের উপরে চাপিয়ে দেয় তাদের শাসনভার আর কি। এরপর স্বাধীনতা লাভ করে এই গুয়েতেমালা প্রায় 15 সেপ্টেম্বর 1821 সালে স্পেনের কাছ থেকে। এর পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধ লেগেই ছিল গুয়েতেমালাতে। 1960 সাল থেকে 1996 সাল পর্যন্ত বেশ দীর্ঘ সময় স্বৈরাচারী শাসন সেখানে কায়েম ছিল। স্বাধীনতার পর দীর্ঘদিন দেশটির বিভিন্ন সামরিক ও রাজনৈতিক শক্তিশালীদের হাতে নিয়ন্ত্রিত হয়। রক্তক্ষয়ী যুদ্ধ ঘটে 1960 থেকে 1996 সালে, যা পর্যন্ত তার দীর্ঘ 36 বছর গুয়েতেমালায় একটি ভয়াবহ গৃহযুদ্ধ চলে। সরকারের সাথে বামপন্থী বিদ্রোহী ও আদিবাসী যে মায়া জনগোষ্ঠী রয়েছে, সংঘাতে প্রায় 2 লাখেরও বেশি মানুষ প্রাণ হারায় দীর্ঘ 36 বছরে। এর পরবর্তীতে শান্তি চুক্তি ঘটে 1996 সালে। ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে সংঘাতের একটু অবসান ঘটে। বর্তমানে এই গুয়েতেমালা মধ্য আমেরিকার অন্যতম জনবহুল দেশ। দেশটি তার সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি, মায়া সভ্যতার ধ্বংসাবশেষ এবং প্রাকৃতিক সৌন্দর্যের পরিচিতিও, যদিও দারিদ্র ও সামাজিক বৈষম্যের মতো কিছু চ্যালেঞ্জ এখনও তার অর্থনীতিতে প্রভাব চলেছে। ঐতিহাসিক যে বানানা রিপাবলিক, তা এখান থেকেই কেন্দ্র করেই গড়ে উঠেছিল। আজকে আমরা বানানা রিপাবলিক সম্পর্কে জানবো যে কীভাবে বানানা রিপাবলিক বা কলাপ্রজাতন্ত্র নাম হলো, এবং কেনই বা বিভিন্ন যে রাষ্ট্রগুলো দুর্বল হয় তাদেরকে বানানা রিপাবলিক বলে কটাক্ষ করা হয়। রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতিতে বানানা রিপাবলিক একটি ব্যঙ্গাত্মক ও নেতিবাচক শব্দ। এর দ্বারা এমন কোনো দুর্বল ও দুর্নীতিগ্রস্ত দেশকে বোঝানো হয় যার রাজনীতিতে অস্থিতিশীল এবং যার অর্থনীতি মূলত একটি মাত্র কাঁচামাল বা কৃষিপণ্য, যেমন কলা বা এই টাইপের কৃষিপণ্যের রপ্তানির উপর নির্ভরশীল। এই বানানা রিপাবলিক শব্দটি শুরু হয় এই ঐতিহাসিক যে গুয়েতেমালা আছে সেখান থেকেই। এটি ঘটে 18শো শতাব্দীর শেষের দিকে, যখন আমেরিকার গুয়েতেমালা সরকারকে বোঝানোর চেষ্টা করে যে তোমাদের যে পতিত জমিগুলো আছে আমরা সেখানে কলা চাষ করতে চাই, অর্থাৎ বানানা চাষ করতে চাই। তারা বানানা চাষ করার কথা বলে সেখানে কলা তো চাষ শুরু করে এবং সেই জমিগুলোকে উর্বরতা তারা কাজে লাগায় এবং বানানা অর্থাৎ কলা এবং কফি চাষ করা শুরু করার পর সেখান থেকে তারা কলা আমেরিকাতে রপ্তানি করতো এবং তার মূল যে আয়টা সেখান থেকে তারা সরে নিজ দেশেই নিয়ে যেত। এবং পরবর্তীতে যে গুয়েতেমালা রয়েছে সেখানকার অর্থনীতি চাঙ্গা হওয়ার বদলে আরও দুর্বল হতেই থাকে এবং একটি গোষ্ঠী বা জাতিসত্তার স্বার্থ রক্ষা হয়।
এবং কোনো কারণে যদি কোনো গভর্নমেন্ট এর প্রতিবাদ করার চেষ্টা করে বা এটাকে রিফর্ম করার চেষ্টা করে, তখন সেই সরকারকে হটিয়ে দেওয়া হয় এবং তাদের তাবেদার যে সরকার রয়েছে তাকে বসানো হয় এবং তাকে সেভাবেই চলতে বলা হয়, এবং এক প্রকার কর্পোরেট গভর্নমেন্ট চালানোর মতো অবস্থা। এই শব্দটি আমেরিকান যে লেখক আছে ও হেনরি তার ক্যাবেজ অ্যান্ড কিংস বইতে সর্বপ্রথম হন্ডুরাসকে ব্যাখ্যা করতে গিয়ে উনি বানানা রিপাবলিক বলেন। আমরা জানি যে রাইটাররা এবং সাংবাদিকরা মুক্ত মনে হয়, এবং কিছু কিছু সাংবাদিক আছে কখনোই তাদেরকে বা রাইটারকে অর্থ দিয়ে কেনা যায় না। তারা যে জাতি বা সত্তারই হোক না কেন, তারা কিন্তু সত্যকে অবলীলায় প্রকাশ করে। তেমনি একজন শক্তিশালী লেখক হচ্ছে ও হেনরি, যিনি ক্যাবেজ অ্যান্ড কিংস বইতে এই ব্যানানা রিপাবলিক উল্লেখ করেন, এবং মূলত এই ব্যানানা রিপাবলিকের শুরুটাই হয় এই গুয়াতেমালাকে কেন্দ্র করে। এবং পরবর্তীতে হন্ডুরাসের নামক যে দেশটি রয়েছে, সেখানে যখন এই অর্থনীতি অস্থিতিশীল এবং রাজনীতিকে একপেশে করা হয় এবং কাঁচামালগুলো একটা বা দুটা কাঁচামাল উৎপাদন করে সেটি রপ্তানি করা হয়, এবং এই কাঁচামালের উপরেই ওই দেশটি নির্ভর করে, আর অন্য কোনো অর্থনীতি অন্য কোনোভাবে ডেভেলপ হয় না, তখন হন্ডুরাসের যে অর্থনীতি এবং রাজনৈতিক অস্থিরতা সেটাকে বর্ণনা করতে গিয়ে মিস্টার ও হেনরি তার ক্যাবেজ অ্যান্ড কিংস বইতে ব্যানানা রিপাবলিক শব্দটি নিয়ে আসে। তা আমরা এখন জানবো যে বানানা রিপাবলিক এবং গুয়াতেমালার যে একটা সম্পর্ক একটু আগে বললাম, এবং গুয়াতেমালা থেকেই শুরু হয় এই বানানা প্রডিউসের বিষয়টা। সেই ব্যানানা রিপাবলিক কী? 1901 সালে যদিও বইটি লেখে, কিন্তু 1904 সালে আমেরিকান লেখক ও হেনরি তার ক্যাবেজ অ্যান্ড কিংস উপন্যাসে হন্ডুরাসের রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করেন এভাবেই। প্রথমত এই শব্দটি ব্যবহার করার পরে কয়েকটি বৈশিষ্ট্যের কথা উনি সেখানে উল্লেখ করেন ব্যানানা রিপাবলিকে যা ঘটে। প্রথমত বিদেশি কর্পোরেট নিয়ন্ত্রণ ঘটে এখানে। বিদেশি কর্পোরেট নিয়ন্ত্রণ, দেশের প্রধান সম্পদ ও অবকাঠামো বিদেশি বড় কোনো কোম্পানি বা পরাশক্তির নিয়ন্ত্রণে থাকে, যেমন ঐতিহাসিক ইউনাইটেড ফ্রুট কোম্পানির কথা উল্লেখ করেছেন উনি ওনার বইতে। আর এই ইউনাইটেড যে ফ্রুট কোম্পানি আছে, পরে যেটার নাম হয় চিকোটা, এই ইউনাইটেড ফ্রুট কোম্পানি কিন্তু ব্রিটিশদের মতো ও গুয়াতেমালায় আসে এবং এখানে বানানা উৎপাদন শুরু করে। যা আমি শুরুতেই বলছিলাম যে বানানা উৎপাদন শুরু করে এই ইউনাইটেড ফ্রুট কোম্পানি, এবং সেখানে বানানা উৎপাদন করে তারা সে বানানা আমেরিকায় নিয়ে যায় এবং এক প্রকার গুয়াতেমালাকে বানানার উপর নির্ভরশীল করে অর্থনীতিটা, এবং তাদের কথা মতো চলতে বাধ্য করে। সুতরাং বিদেশি কর্পোরেট নিয়ন্ত্রণ হয় সেখানে, যেটি ঐতিহাসিক ইউনাইটেড ফ্রুট কোম্পানি করেছিল গুয়াতেমালাতে। সেই কথাটাই উনি উল্লেখ করেন ক্যাবেজ অ্যান্ড কিংস বইতে মিস্টার ও হেনরি। এরপর পুতুল সরকার ও চরম দুর্নীতি। সরকার জনগণের অধিকার রক্ষা করে না, মানে করতে পারে না। যে গভর্নমেন্ট জনগণের অধিকার রক্ষা করতে পারে না, এমন গভর্নমেন্টকে ফর্ম করা হয় এবং এমন লোককেই শাসক বানানো হয়। যেমন 17 বছরে শেখ হাসিনাকে ইউজ করেছে ভারত, এবং এক প্রকার বানানা রিপাবলিক বানানোর চেষ্টা করেছে আর কি। সরকার জনগণের অধিকার রক্ষা না করে বিদেশি যে ব্যবসায়ী বা মুষ্টিমেয় ধনী শাসক আসে তাদের পকেট ভারী করতে ব্যস্ত থাকে। যেমন বাংলাদেশের কথা আমরা যদি বলি, ইসলাম গ্রুপ, তারপরে বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, সালমানের প্রমাণের বেক্সিম গ্রুপ, এদেরকে তাজা করেছিল গভর্নমেন্ট, এক প্রকার বানানা রিপাবলিক বানানোর চেষ্টা করেছে। একই সাথে আদানি গ্রুপ ভারতের, তাদেরকে তাজা করেছে। এটি তার উৎকৃষ্ট উদাহরণ বাংলাদেশের জন্য। এরপরে বানানা রিপাবলিকে যেটা হয়, অস্থিতিশীলতা। এসব দেশে ঘন ঘন সামরিক অভ্যুত্থান বা কূ হয় এবং গৃহযুদ্ধ ও রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা যায়। যখনই অনিয়ম চলতে থাকে তখন সেই দেশে গৃহযুদ্ধ আসতে পারে, এমনকি রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেবে। বাংলাদেশে গৃহযুদ্ধ হয়নি, সামরিক অভ্যুত্থানও জড়িত হয়নি, তবে গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিক বিশৃঙ্খলা চরমভাবে দেখা দিয়েছিল। প্রায় 2000-এর উপরে ছাত্র জনতা নিহত হয়েছিল, জীবন দিতে হয়েছিল। এই হচ্ছে বানানা রিপাবলিকের মূল ঘটনা, এবং গুয়াতেমালা থেকেই এই বানানা রিপাবলিক শুরু হয়, এবং গুয়াতেমালাকে কার্যরত প্রায় কয়েকশো বছর উপনিবেশ শাসন থেকে শুরু করে নিয়ে 1966 থেকে 96 সাল পর্যন্ত, অর্থাৎ 1961 সাল থেকে 1996 সাল পর্যন্ত দীর্ঘ 36 বছর ইউজ করা হয় গুয়াতেমালাকে, এবং তাদের মুক্তি অনেক পরে ঘটে। আধুনিক যুগে যদি কলা রপ্তানিকারক দেশ নয়, বরং পৃথিবীর যে কোনো দেশ যেখানে আইনের শাসন নেই, বিচার বিবেকের পরাধীন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছায়, তাকেই রূপকথে বানানা রিপাবলিক সমালোচকরা বলে থাকেন। যেমন বাংলাদেশেও এটি ঘটেছিল, আইনের শাসন ছিল না, বিচার বিভাগ পরাধীন ছিল, বিচার বিভাগকে ইউজ করে জুডিশিয়াল কিলিং করা হয়েছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই হচ্ছে বানানা রিপাবলিকের মূল বিষয়। এখন বর্তমান বিশ্বে বেশ কিছু দেশ এখনও আছে বানানা রিপাবলিকের মতো, যেমন পানামার কথা যদি বলা যায়, হন্ডুরাসের কথা যদি বলা যায়, এই দেশগুলো কিন্তু বানানা রিপাবলিকের অংশ।
সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে জয়েন করি। দেখা হবে অন্য কোনো ভিডিও, তথ্যমূলক কোনো ভিডিও নিয়ে এবং কোনো দেশকে বিশ্লেষণ করার জন্য। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।